নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। তো আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্ন হলো, হিসাব নিকাশের ক্ষেত্রে কোন সফটওয়্যারটি ব্যবহার সুবিধাজনক এবং কেন? ব্যাখ্যা করো। তো হিসাব নিকাশের ক্ষেত্রে সুবিধাজনক সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল। এই মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে আমরা টেবিল তৈরি করতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, টোটাল সামেশন করতে পারি। মানে হিসাব নিকাশের যত রকম সুবিধা আছে ছক আকার উপস্থাপনের জন্য সবচেয়ে ভালো সফটওয়্যারটা হচ্ছে কি? মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেল হলো এক ধরনের স্প্রেডশিট সফটওয়্যার। এই সফটওয়্যারে বিভিন্ন রকম সংখ্যা এবং উপাত্ত নিয়ে কাজ করা যায়। গুণ করা, ভাগ করা, শতকরা নির্ণয় করা, যোগ বিয়োগ করা ইত্যাদি যে কোনো ধরনের হিসাবের জন্য এই সফটওয়্যার সুবিধাজনক। সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। বিভিন্ন ধরনের ফাংশন সূত্র আকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়। তাই হিসাব নিকাশের ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল ব্যবহার সুবিধাজনক। মানে আমি যেহেতু সূত্র ব্যবহার করতে পারতেছি, মানে ধরো a প্লাস বি হোল স্কোয়ার সমান কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো, যার ফলে কি আমার অনেক বড় রকম ডকুমেন্টও আমি এর মাধ্যমে তৈরি করে ফেলতে পারবো। এছাড়া তো আরো কিছু সুবিধা আছে, টেবিল আকারে, ছক আকারে, সামেশন আকারে, তারপরে কলামের প্রত্যেকটা কলামের সামেশন এবং শেষে ফাইনাল সামেশন সমস্ত কিছু করা যায় বলে হচ্ছে মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ভালো হিসাব নিকাশের জন্য। স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্যগুলো লেখো। স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্যগুলো হলো, বিভিন্ন রকম সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায়, সূত্র ব্যবহার করে সহজেই হিসাব নিকাশ করা যায়, গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্তকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, যে কোনো ধরনের হিসাব সংশোধন ও সংযোজন করা যায়। সূত্র ব্যবহার করা যায়, সহজে হিসাব নিকাশ করা যায়, তারপরে এখানে কলাম সারি আকারে টেবিল আকারে উপস্থাপন করা যায় এবং যে কোনো ধরনের হিসাব সংশোধন ও সংযোজন করা যায়। স্প্রেডশিট কি? এটি ব্যবহারের ক্ষেত্রগুলো লেখো। স্প্রেডশিট হলো এমন এক ধরনের ডিজিটাল ওয়ার্কশিট যেখানে তথ্য সারি ও কলাম আকারে সাজানো থাকে এবং যেখানে সহজে হিসাব নিকাশ, বিশ্লেষণ ও উপস্থাপন করা যায়। স্প্রেডশিট ব্যবহারে বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে কয়েকটি নিচে দেয়া হলো। শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ, মানে ওই যে আমরা স্কুলের রেজাল্ট তৈরি করবো, এখানে কতজন এ পাইছে, কতজন বি পেয়েছে, কতজন 80+ পেয়েছে, কতজন 50+ পেয়েছে, এই যে রেজাল্ট বিশ্লেষণের জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে বাজেট তৈরি করতে পারি কোনো একটা অনুষ্ঠানের জন্য, কোনো একটা ফাংশনের জন্য। আমরা যখন বাজেট তৈরি করব তখন আমার একটা স্প্রেডশিটের প্রয়োজন হয়, যে হচ্ছে আমার সজ্জার জন্য কত, ডেকোরেশনের জন্য কত, তারপরে তোমার ধরো হচ্ছে যে খাবারের জন্য কত, তারপরে ম্যানেজমেন্টের জন্য কত, এরকম প্রত্যেকটা অপশন দিয়ে আমার এখানে বাজেট তৈরির জন্য কলাম থাকে, এইভাবে করতে পারি। শেষে ফাইনাল সাম করতে পারি। তারপরে নির্বাচনের ভোট গণনার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। অফিসের বেতন সংক্রান্ত হিসাব, এয়ারলাইন্স রিজার্ভেশন, তারপরে খেলোয়াড় প্রদর্শিত ক্রিয়া কৌশল মূল্যায়নে, মানে এই যে যে কোনো জিনিস আমি যদি 1 by 1 কলাম আকারে লিখতে চাই, সেটাই কি আমার স্প্রেডশিট এর ব্যবহার। স্প্রেডশিটে গুণ করার প্রক্রিয়া কয় ধরনের ও কি কি? স্প্রেডশিট প্রোগ্রামে গুণ করার প্রক্রিয়া হচ্ছে দুটি। সাধারণভাবে সেলে সূত্র লিখে এন্টার দিলে ফলাফল পাওয়া যায়। ফলাফল সেলে স্প্রেডশিট ফাংশন সমান হচ্ছে প্রোডাক্ট লিখে সেলের রেঞ্জ লিখে এন্টার দিলেই ফলাফল পাওয়া যায়। তাহলে গুণ করার প্রক্রিয়া হচ্ছে দুইটা। একটা কি কি? সাধারণভাবে সেলের সূত্র লিখে এন্টার দিলেই ফলাফল পাওয়া যাবে, জাস্ট সূত্র লিখে এন্টার দিয়ে দিলাম। আর এছাড়া হচ্ছে ফলাফল সেলে স্প্রেডশিট ফাংশন সমান হচ্ছে প্রোডাক্ট লিখে সেলের রেঞ্জ লিখে এন্টার দিলে ফলাফল পাওয়া যাবে। স্প্রেডশিটে দুইটি সংখ্যা ভাগ করার পদ্ধতি লেখো। হিসাব নিকাশের জন্য ব্যবহৃত সবচেয়ে সুবিধাজনক সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল। এক্সেলের স্প্রেডশিটে ভাগ করার কাজটিও সূত্র দিয়ে করতে হয়। এই ক্ষেত্রে ভাগ চিহ্ন হিসাবে এই যে স্ল্যাশ চিহ্নটি ব্যবহার করা হয়। ভাগের জন্য হচ্ছে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। এখন A1 সেলকে B1 সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেল সমান A1/B1 লিখতে হয়। এরপর কিবোর্ডে এন্টার বোতামে চাপ দিলে ফলাফল সেলে ভাগ হয়ে যাবে। মানে ধরো প্রথম একটা হচ্ছে A1, তারপরে হচ্ছে B1, তারপরেরটা হচ্ছে A1/B1। আমি যখন এন্টার বাটনে ক্লিক করব সাথে সাথে আমার রেজাল্ট শো হয়ে যাবে। স্প্রেডশিটে রেঞ্জ কেন ব্যবহার করা হয়? স্প্রেডশিটে একাধিক সেল নিয়ে কাজ করা কষ্টকর, তাই একাধিক সেল গুণ, ভাগ, যোগ, বিয়োগ করার প্রয়োজন পড়লে রেঞ্জ ব্যবহার করা হয়। এতে অতি অল্প সময়ে অনেক সেল নিয়ে কাজ করা যায়। যেমন A1 সেল হতে Z1 সেল গুণ করতে হলে অনেক কষ্ট করতে হতো, কিন্তু A1:Z1 রেঞ্জ ব্যবহার করে সহজেই অতি অল্প সময়ে গুণ করা যায়, মানে পুরোটা একসাথে করে ফেলা যায়। এই জন্য হচ্ছে রেঞ্জ ব্যবহার করা হয়।
400 টাকার জন্য 15% হারে করের পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে আমাকে তোমার এক্সেল শিটের মাধ্যমে করতে হবে। তো 400 টাকার জন্য 15% হারে করের পরিমাণ নিচে নির্ণয় করে দেখানো হলো। এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে ফলাফল সেলে C3 তে করের পরিমাণ নির্ণয় করতে সেলে A1 বাই B3 তারপরে পার্সেন্ট সূত্রটি প্রয়োগ করতে হবে। সূত্রটি ব্যবহার করে ফলাফল সেল লেখার নিয়ম হলো প্রথমে সমান চিহ্ন দিয়ে 400 লেখা, কিবোর্ডে এই যে স্টার চিহ্ন দিয়ে 15 লেখায়, এরপর কিবোর্ড থেকে পার্সেন্ট লিখে এন্টার দিলে ফলাফল হিসেবে 60 টাকা পাওয়া যাবে। এই যে প্রথমে ধরো একটা এ বি সি, এ হচ্ছে কর নির্ধারণ, তারপরে এই দুইতে হচ্ছে টাকার পরিমাণ, করের হার, করের পরিমাণ। আমার এইভাবে হচ্ছে রেজাল্টটা শো হয়ে যাবে। আমার জাস্ট সূত্রটা একটু মনে রাখতে হবে। সূত্রটা কি? পরিমাণ করতে সেলে A3 B3 পার্সেন্ট সূত্রটি প্রয়োগ করতে হবে। সূত্রটি ব্যবহার করে ফলাফল সেলে লেখার নিয়ম হলো প্রথম সমান চিহ্ন দিয়ে 400 লেখা, তারপরে কিবোর্ডে স্টার চিহ্ন দিয়ে 15 লেখা, এরপর কিবোর্ড থেকে পার্সেন্ট লিখে এন্টার দিলে ফলাফল হিসাবে 60 টাকা পাওয়া যাবে। সূত্রের সাহায্যে ঘনকের আয়তন নির্ণয়ের জন্য একটি ওয়ার্কশিট তৈরি করো। ফর্মুলার সাহায্যে ঘনকের আয়তন নির্ণয়ের জন্য একটি ওয়ার্কশিট নিচে দেয়া হলো। এ এটা হচ্ছে লেন্থ, বি এটা হচ্ছে ওয়াইড, সি এটা হচ্ছে হাইট মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আর এইটা হচ্ছে ভলিউম। ভলিউম মানে হচ্ছে টোটাল আয়তন। তো ধরো দৈর্ঘ্যের মান হচ্ছে 5, প্রস্থের মান হচ্ছে 5, উচ্চতার মান হচ্ছে 5। তাহলে আমার এই ক্ষেত্রে এই যে A2 ইন্টু B2 ইন্টু C2, এই যে ইন্টু মানে হচ্ছে স্টার, স্টার দিয়ে আমরা এই ক্ষেত্রে গুণ বুঝাবো। তো এই এ দ্বারা বোঝানো হচ্ছে এ কলাম, বি দ্বারা বোঝানো হচ্ছে বি কলাম, সি দ্বারা বোঝানো হচ্ছে সি কলাম, 2 দ্বারা বোঝানো হচ্ছে যে দ্বিতীয় সারি, A2 দ্বারা দ্বিতীয় সারি, B2 দ্বারা দ্বিতীয় সারি, C2 দ্বারা সি কলামের দ্বিতীয় সারি। এইভাবে লিখে ইকুয়াল করে দিলে মানে এন্টার বাটনে ক্লিক করলে আমার সরাসরি রেজাল্টটা তৈরি হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের এই পর্বে সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা। পরবর্তী পর্বে অন্য অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।